আইএলসের রাইটিং টাস্ক 1-এ যত ধরনের প্রশ্ন এসে থাকে এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে লাইন গ্রাফ। আর এই লাইন গ্রাফ সহজ হওয়ার কারণে সর্বশেষ ক্যামব্রিজ আইএলসের বইগুলোতে স্পেশালি 9 থেকে 16-র মধ্যে মাত্র 4 থেকে 5টা বইতেই আসলে লাইন গ্রাফ সম্পর্কে প্রশ্ন রয়েছে। সো আজকে আমরা এই লাইন গ্রাফ সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, যেখানে আমরা ক্যামব্রিজ আইএলসের বইগুলোতে কী কী লাইন গ্রাফ রয়েছে এবং কী কী লাইন গ্রাফ আসলে আসতে পারে এই ওভারঅল সব কিছুই আলোচনা করব এবং লাইন গ্রাফ সম্পর্কে একটা সাম্যক ধারণা নিব, যার ফলে পরীক্ষাতে যে কোনো ধরনের লাইন গ্রাফ আসলেই যেন আমরা অ্যান্সার করতে পারি এবং ভালো মতো করতে পারি। তো চলুন আমাদের আজকের এই টাস্কটি আমরা শুরু করি। তো প্রথমেই যেটি শুরু করছি যে ক্যামব্রিজ আইএলস 9-এ আমরা দেখতে পাচ্ছি যে একটা লাইন গ্রাফ এসেছে। এটা বেসিক্যালি খুব সম্ভবত পাওয়ার ইন্ডাস্ট্রির। এখানে বলেছে দ্য গ্রাফ বিলো gives information from a 2008 report about consumption of energy, অর্থাৎ রিপোর্টটা 2008-এর কিসের সম্পর্কে? কনজামশন অফ এনার্জি ইন দ্য ইউএসএ সিন্স 98 উইথ প্রজেকশন আনটিল 2030, অর্থাৎ 1980 সাল থেকে 2030 পর্যন্ত। কিন্তু প্রজেকশন বা বেসিক্যালি এটা হচ্ছে আপনার রিপোর্ট, প্রজেকশন রিপোর্ট 2008-এর। তার মানে দাঁড়ায় হচ্ছে এই রিপোর্টটা যখন লেখা হচ্ছে তখন ছিল 2008 সাল, অর্থাৎ 1980 থেকে বর্তমান 2008 সাল পর্যন্ত অ্যাকচুয়াল ডাটা ইউজ করেছে। আর 2008 সালের পরের থেকে 2030 সাল পর্যন্ত প্রজেক্টেড ডেটা শো করেছে। সো এই লাইন গ্রাফের বেসিক ফ্যাক্টটা হচ্ছে এখানেই। তো এখানে আমরা যদি দেখি এটা খুবই আসলে লাইন গ্রাফ ইজি হয়ে থাকে। সবচেয়ে বেশি ইউনিট কনজিউম করা হয় হচ্ছে পেট্রোল অ্যান্ড অয়েলে, এরপরে রয়েছে কয়েলে, ন্যাচারাল গ্যাসে, নিউক্লিয়ার, সোলার এবং সবশেষে হাইড্রো পাওয়ার। তো এখানে আসলে নোটিসেবল কি আছে? এখানে নোটিসেবল যদি দেখি তাহলে আমরা দেখব ন্যাচারাল গ্যাস যেটা স্টার্ট করেছিল সেকেন্ড থেকে, বাট আনফর্চুনেটলি এটি 2030-এ প্রেডিক্ট করা হচ্ছে যে থার্ড পজিশনে চলে যাবে। হাউএভার কয়েল যেখানে থার্ড পজিশন থেকে সেকেন্ড পজিশনে চলে আসবে। তো এটা আসলে রিমার্কেবল বলতে পারি, যে আসলে এক্সপ্লেইন করার মতো একটা ফ্যাক্ট। আর এক্সপ্লেইন করার মতো আরেকটা ফ্যাক্ট আছে এখানে, যে একই পজিশন থেকে নিউক্লিয়ার, সোলার এবং হাইড্রো পাওয়ার স্টার্ট হয়েছিল, কিন্তু কিছুটা ফ্লাকচুয়েশনের পরে হাইড্রো পাওয়ারটাই আসলে লোয়েস্ট অবস্থানে চলে গেছে, যেখানে নিউক্লিয়ার তুলনামূলক চতুর্থ পজিশনে থেকে বাকি দুইজনের থেকে এগিয়ে আছে। তো এটাই আসলে বলার মতো, এর বাইরে আসলে এই লাইন গ্রাফে খুব বেশি কিছু এক্সপ্লেইন করার নেই। এরপরে আমরা যদি ক্যামব্রিজ আইএলস 11 দেখি, এখানে আছে দ্য গ্রাফ বিলো শোজ এভারেজ কার্বন ডাইঅক্সাইড। কি শো করছে? এভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশনস পার পারসন ইন ইউনাইটেড কিংডম, সুইডেন, ইতালি অ্যান্ড পর্তুগাল বিটুইন 1967 অ্যান্ড 2007, অর্থাৎ 4টা দেশের কার্বন ডাইঅক্সাইড এমিশনের কথা বলা আছে, যেখানে এভারেজ পার পারসন কতটুকু এমিশনের জন্য দায়ী সেই বিষয়টি আসলে ফোকাস করেছে। এটা 1967 থেকে 2007 সাল পর্যন্ত। তো আমরা যদি এই ট্রেন্ডটা দেখি, এখানে এমিশন ইন মেট্রিক টনে এটা হচ্ছে ইউনিট, আর 1967 থেকে 2007 পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি যে 1967 থেকে সবচেয়ে বেশি এমিশন নিয়েই শুরু হয়েছিল আসলে ইউনাইটেড কিংডম। এটা আস্তে আস্তে ইউনাইটেড কিংডম যে কোনো মেকানিজমেই হোক, হয়তো বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস কমিয়ে দিয়েই হোক বা যে কোনো কারণেই হোক, কার্বন ডাইঅক্সাইড কমিয়ে ফেলেছে। অপরদিকে সুইডেন কি করেছে? স্টার্টিংটা ইনক্রিজ করেছে, কিন্তু 77-এর পর থেকে আসলে এটা ট্রিমান্ডাসলি এক্সপোনেনশিয়ালি কমিয়ে দিয়েছে এবং এরপরে আবার মডারেটলি 1987 পর থেকে 2007 পর্যন্ত মডারেটলি কমেছে।
অর্থাৎ এখানে সবচেয়ে বেশি চেঞ্জ এসেছে সুইডেনে। অপরদিকে আমরা যদি ইতালির ফ্যাক্টরটা দেখি, ইতালি হচ্ছে মডারেটলি বেড়েছে ৭৭ পর্যন্ত, এরপরে গ্র্যাজুয়ালি বা স্লোলি বেড়েছে, এরপরে আসলে স্টেবল ছিল ৮৭ পরের থেকে বা ৯৭ পর থেকে ২০০৭ পর্যন্ত মোটামুটি স্টেবল ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি পর্তুগাল, এটা গ্র্যাজুয়ালি বা স্লোলি বেড়েছে, এটা স্লোলি না, আর একটু বেশি মডারেটলি বেড়েছে। এরপরে র্যাপিডলি বেড়েছে ৮৭ থেকে ৯৭-তে। হাউএভার ২০০৭-এ গিয়ে এটা খুবই স্লোলি, ভেরি স্লোলি ইনক্রিজ করেছে। তো এই তো গ্রাফ। আমরা যখন এক্সপ্লেইন করব, আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুব সম্ভবত হবে র্যাপিড চেঞ্জ, যেটা হচ্ছে সুইডেনের র্যাপিড ডিক্রিজ করেছে, এইটা হতে পারে। আর পর্তুগাল হচ্ছে মোটামুটি বেশ ভালো ইনক্রিজ করেছে। অপরদিকে আপনার সব মিলিয়ে লিডিং পজিশনে ছিল, অর্থাৎ এখন পর্যন্তও ২০০৭ পর্যন্ত সবচেয়ে বেশি ইউনাইটেড কিংডমই আসলে এমিশনের জন্য রেসপন্সিবল। আর অপরদিকে পর্তুগাল অনেক বাড়ার পরেও এটা আসলে লোয়েস্ট পজিশনে শেয়ার করছে ইতালির সাথে, সুইডেনের সাথে আসলে একই পজিশন শেয়ার করছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমি যে কথাগুলো বললাম, এটাই আসলে আমাদের লিখতে হবে। এরপরে ক্যাম্বিস 15-এও আসলে আমাদের এই লাইন গ্রাফ এসেছে, যেখানে বলেছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ ট্যুরিস্ট ভিজিটিং আ পার্টিকুলার ক্যারিবিয়ান আইল্যান্ড বিটুইন 2010 অ্যান্ড 2017। 10 থেকে 17 সালের মধ্যে ক্যারিবিয়ান দ্বীপে কত ভিজিটর্স, দ্য নাম্বার অফ ভিজিটর ভিজিটিং পার্টিকুলার ক্যারিবিয়ান দ্বীপে। তো আমরা যদি দেখি, তখন আমরা দেখতে পাচ্ছি 3টা লাইন গ্রাফ। এখানে প্রথম হচ্ছে ভিজিটর স্টেইং অন দ্য ক্রুজ শিপ, অর্থাৎ শিপেই অবস্থান করেছে, ট্যুরিস্ট যারা বেড়াতে গিয়েছে তারা শিপেই অবস্থান করেছে। এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পজিশন থেকে পরবর্তীতে 16-15 শেষের দিক থেকে আসলে ফার্স্ট পজিশনে চলে গিয়েছে। আর অপরদিকে ভিজিটর স্টেইং অন আইল্যান্ডে থাকা ভিজিটরের সংখ্যা আসলে কমতে শুরু করেছে, স্টেবল থাকার পরে মানে স্লাইডলি বেড়েছে, এরপরে আবার কমেছে, ফাইনালি সেকেন্ড পজিশনেই আছে। আর টোটাল তারপরে এক্সপ্লেইন করেছে, টোটাল দ্যাট মিন্স এই দুইটার যোগফল, অর্থাৎ টোটাল মিলে কত পিপল ক্যারিবিয়ান আইল্যান্ডে গিয়েছে বা ইনক্রিজ বা ডিক্রিজের টোটাল ভলিউমটা এখানে দেখেন। এইখানে ফল করেছে জন্য এখানেও টোটাল ফলটা আছে, এখানে ইনক্রিজ করেছে, ওভারঅল ইনক্রিজ। এটা বোঝার আর একটা ব্যাপার যে আপনি কীভাবে বুঝবেন এটা টোটাল, সেটা হচ্ছে যে এই 2010-এ এই পজিশনটুকু ছিল হচ্ছে আপনার ভিজিটর স্টেইং অন আইল্যান্ড, আর এই নিচ থেকে এইটুকু বেড়েছিল হচ্ছে আপনার স্টেইং অন ক্রুজ শিপ। সো এইখান থেকে এইটুকু যোগ করে দিয়েই আসলে এতটুকু স্টার্টিং। সো বুঝতেই পারছেন এখানে বেসিক্যালি এইটুকু প্লাস হচ্ছে এই টোটালটুকু, অর্থাৎ এইটুকু প্লাস হচ্ছে এইটুকুর যোগফলই হচ্ছে এই এতটুকু। সো আশা করি বুঝতে পেরেছেন। এখানে ওভারঅল ট্রেন্ড আমরা যে কাজটি করব, আলাদা আলাদাভাবে দুইটা এক্সপ্লেইন করব, এক্সপ্লেইন করার পরে আমরা আরেকটা প্যারাতে গিয়ে ওভারঅল ট্রেন্ডটা এক্সপ্লেইন করব। এবার আমরা ক্যামব্রিজ আইএলটিএস 16-র দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে উল্লেখ করেছে দ্য চার্টস, অর্থাৎ একাধিক চার্ট আছে, বিলো শো দ্য চেঞ্জেস ইন অনারশিপ অফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সেস, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্স বা যন্ত্রপাতির অনারশিপ প্রথমে বলা আছে, আর এরপরে বলেছে দ্য অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ট অন ডুইং হাউসওয়ার্ক, অর্থাৎ এখন হাউসহোল্ডের হাউসওয়ার্ক করতে কত সময় লাগছে ইন এ কান্ট্রি বিটুইন এত থেকে এত, 1920 থেকে 2019 পর্যন্ত। অর্থাৎ ইলেকট্রিক্যাল মেশিন ইউজ করছে এবং এর ফলে আমাদের হাউসহোল্ডে হাউসওয়ার্কটার কি চেঞ্জটা এসেছে। তো আমরা যদি এই গ্রাফটা দেখি, তাহলে আমরা দেখব স্টার্টিংয়ে হাইয়েস্ট পয়েন্ট নিয়েছিল হচ্ছে ওয়াশিং মেশিন, হাউএভার ফাইনালি এটি থার্ড পজিশনে চলে গিয়েছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রেফ্রিজারেটর এবং ভ্যাকিউম ক্লিনার, এই দুইটা আসলে সেকেন্ড এবং থার্ড পজিশন দিয়ে শুরু করেছিল, কিন্তু রেফ্রিজারেটর এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে
1940-এর পর থেকে আসলে লিডিং পজিশনে আছে এবং 2000-এর পরে রেফ্রিজারেটর ভ্যাকুয়াম ক্লিনারের সাথে তার ফার্স্ট পজিশনটা শেয়ার করছে। অপরদিকে আমরা যদি দেখি ওয়াশিং মেশিনের কথা তো বললামই, যেটা আসলে ফার্স্ট থেকে থার্ডে চলে গেছে, যেখানে 1960 সালে এটি কানেক্টেড হয়েছিল ভ্যাকুয়াম ক্লিনারের সাথে একই পজিশনে। সো এই বিষয়গুলো আমরা আমাদের মতো যদি গুছিয়ে লিখতে পারি, আমার মনে হয় তাহলে খুব ইজি হবে। তো প্রথমেই যেটি আপনি করবেন, সবচেয়ে হাইয়েস্ট পজিশনে যেটি ছিল ওয়াশিং মেশিন, এটি হাইয়েস্ট পজিশন থেকে থার্ড পজিশনে চলে গিয়েছে। হাউএভার এটি 1960 সালে 1940 সালে 40 সালের পরে টাচ করে আপনার রেফ্রিজারেটরকে এবং 60 সালে টাচ করে ভ্যাকুয়াম ক্লিনারকে। সো একটা হয়ে গেল। এরপরে আপনি দেবেন এই দুইটা, যেখানে আপনি বলবেন যে ভ্যাকুয়াম ক্লিনার সেকেন্ড পজিশন থেকে শুরু করে ফাইনালি যৌথভাবে ওয়াশিং মেশিনের সাথে রেফ্রিজারেটরের সাথে ফার্স্ট পজিশন শেয়ার করছে। হাউএভার এটি আর কিছু নেই, দ্যাটস এনাফ। অপরদিকে আপনি অন দ্য আদার হ্যান্ডে দেবেন যে রেফ্রিজারেটর 1920 স্টার্টিং পয়েন্টে থার্ড ছিল, কিন্তু এক্সপোনেনশিয়ালি এরপরে ইনক্রিজ করেছে এবং 1940-এর পরেই আসলে সবাইকে, দুইজনকেই অতিক্রম করে, দুইটি বিষয়কেই অতিক্রম করে লিডিং পজিশনে চলে এসেছে। সো এই বিষয়গুলো আমরা আসলে খুব সংক্ষেপে একটা প্যারায় দিয়ে দিব এবং এরপরে আমরা এই এক্সপ্লেন করব 1920 সালে নাম্বার অফ আওয়ার্স পার উইকে যে পরিমাণ নাম্বার অফ আওয়ার্স সময় দিতে হতো হাউসহোল্ডের পার হাউসহোল্ড, সেটা আসলে গ্র্যাজুয়ালি কমেছে। যত গ্র্যাজুয়ালি আপনার মেশিনগুলোর মানুষ কনজিউম করেছে বা ইউজ করেছে, ঠিক একই হারে আপনার নাম্বার অফ আওয়ার্স পার উইক কমে গিয়েছে। সো এই মোটামুটি আমাদের ক্যামব্রিজ আইএলসে যে প্রশ্নগুলো এসেছে, এটি আপনার 9 বা 8 থেকে 16 পর্যন্ত এর মধ্যে। তো এই প্রশ্নগুলো দেখে আমরা তো বুঝতে পারলাম যে আমরা অ্যাটলিস্ট আমাদের মতো করে লিখে আসতে পারবো। আমাদের গ্রামার আর আমাদের থিঙ্কিংটা যদি মোটামুটি ঠিক থাকে, আমরা ইনশাল্লাহ 7+ স্কোর করতে পারবো। তো এই তো গেল। এখন আমরা যে কোনো একটা প্রশ্ন নিয়ে কাজ শুরু করব। তো এই কাজ শুরু করার আগে আপনাদের আবার মনে করে দিতে চাই যে আমরা নর্মালি 3টা প্রশ্ন খুঁজে বের করার চেষ্টা করি। টেন্সটা প্রথমে, কোন টেন্সের প্রশ্নটা আছে। 2 নম্বর, হোয়াট ইজ মেজার, কি আসলে মেজার করতে হচ্ছে বা কোনটা নিয়ে কাজ করতে হচ্ছে। আর 3 নম্বর ইউনিট অফ মেজারমেন্ট, অর্থাৎ আমরা যখন মেজার করছি আমাদের ইউনিটটা কি 1000, মিলিয়ন না বিলিয়ন। আর এখানে এই লাইন গ্রাফের ক্ষেত্রে বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে, যেগুলো আমি এর আগেও অনেকবার বলেছি। সো আমি আর খুব বেশি এক্সপ্লেন করছি না, আমার অন্য ভিডিওগুলো দেখে নিলেই পারবেন। ইন্ট্রোডাকশন, সামারি এবং 2 ডিটেল প্যারাগ্রাফ, অর্থাৎ মোট 4টা প্যারাগ্রাফ দিব, যেখানে আমরা চেষ্টা করব প্রেজেন্ট, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স দুইটার মধ্যে লিখতে মাঝামাঝি, অর্থাৎ প্যাসিভে লিখব না, প্রেজেন্ট পারফেক্টে লিখব না বা পাস্ট পারফেক্টে লিখব না। তারপরে আমাদের ওভারভিউটা আসলে হবে বিগ পিকচার, এবং এখানে আমরা কোনো ডেটা ইউজ করব না যে এত পার্সেন্ট পোর্শন। তারপরে এখানে আরও অনেক কথা বলা আছে, যে নাম্বার ইউজ করব না, যেটা আমরা বললাম। তারপরে সেপারেটলি প্রত্যেকটা লাইন আলাদা করে এক্সপ্লেন করব না, বরং আমরা কম্প্যারিজন করব 2-3টা লাইন একসাথে। তারপরে এখানে যেটি বলেছে যে টোটাল ইনক্রিজ ডিক্রিজ, এই বিষয়গুলো আমরা তুলে ধরব। তারপরে প্যারাগ্রাফ 3-তে এবং 4-এ আসলে ডিটেলস বিষয়গুলো আমরা তুলব। এরপরে আমরা ইউজ করব পাস্ট সিম্পল অথবা ফিউচার, যদি ফিউচারের এক্সপেক্টেড অ্যামাউন্টের কথা বলা থাকে বা প্রেডিক্ট করা থাকে যে 2030 বা 40-এ কী হবে, তখন আমরা ফিউচার দিয়ে সেটাকে এক্সপ্লেন করব। আর প্যাসিভ আমরা ইউজ করব না। মোটামুটি এই আমাদের গাইডলাইন ওভারঅল। সো আমরা এখন সরাসরি আমাদের কাজ শুরু করে দিতে পারি। তো এই কাজ শুরু করে দেওয়ার আগে আপনাদের প্রিপারেশন বুকের কিছু জিনিস আমি একটু দেখাবো। আপনি আমার পৃথক একটি ভিডিও আছে প্রিপারেশন বুকের উপরে, এটা আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর বেসিক্যালি
এখানে আমি বিভিন্ন গ্রাফ সম্পর্কে কিভাবে আপনারা এক্সপ্লেইন করতে পারেন, যেমন 32% অফ অল ট্যুরিস্ট, এটাকে নিয়ারলি আ থার্ড অফ অল ট্যুরিস্ট দিতে পারেন। 47% জাস্ট আন্ডার হাফ অফ কার্স, অর্থাৎ হাফ, 50-এর কম হলে আন্ডার হাফ, 50 বেশি হলে ওভার হাফ, তারপরে 33 কম বেশি হলে নিয়ারলি আ থার্ড, তারপরে হচ্ছে 67%-এর কম বেশি হলে নিয়ারলি 2/3 অথবা নিয়ারলি অ্যাবভ 2/3, এইভাবে আপনারা দিতে পারেন। এরপরে আমরা এই এস্টিমেশনের ক্ষেত্রে জাস্ট, নিয়ারলি, অ্যাবাউট, অ্যারাউন্ড, অলমোস্ট এই বিষয়গুলো ইউজ করি। আমরা এই স্ট্রাকচারটা দেনের খুব ইউজ করি, প্রথমে ইনক্রিজ করলো বা প্রথমে ডিক্রিজ করলো এত থেকে এত, এরপরে আবার স্লাইটলি বা র্যাপিডলি ডিক্রিজ বা ইনক্রিজ করলো। এই বিপরীতধর্মী দুইটা ট্রেন্ডকে আমরা দেন দিয়ে বর্ণনা করতে পারি, আবার বিফোর দিয়েও পারি, আফটার দিয়েও পারি, যে সিডিসেল ইনক্রিজ এত থেকে এত বিফোর ফলিং স্লাইটলি ইন দ্য ফলোয়িং ইয়ার। এরপরে আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ড ইউজ করি, হাউএভার, হোয়াইল, ননদিলেস, দো, অলদো, এগুলো বিপরীতার্থকের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আর অ্যাডিশনাল তথ্য দিতে আসলে ফার্দার মোর, মোর ওভার, তারপরে হচ্ছে আপনার নট অনলি বাট অলসো, এগুলো ইউজ করে থাকি। এরপরে আমরা ফিউচারের টেন্স, অর্থাৎ 2030 বা 40-এ এক্সপেক্টেড কি হবে এরকম যদি লাইন গ্রাফে এক্সপ্লেন করা থাকে, সেই ক্ষেত্রে আমরা 3টে স্ট্রাকচারে বলতে পারি। প্রথম স্ট্রাকচার হচ্ছে যে দ্য প্রেডিকশন, এক্সপেকটেশন অথবা প্রজেকশন, ফরকাস্ট, অ্যান্টিসিপেশন, লাইকলিহুড প্লাস শো বা রেভিলস বা ইন্ডিকেট দ্যাট। তারপরে আমরা ফিউচার টেন্স দিতে পারি। 2 নম্বর স্ট্রাকচার যেটি, যে ইট ইজ দিয়ে, অর্থাৎ ইট ইজ দিয়ে, ইট ইজ প্রেডিক্টেড, এক্সপেক্টেড দিয়ে শুরু করতে পারি, দ্যাট। তারপরে আমরা সেন্টেন্সটা লিখতে পারি ফিউচার টেন্সে, দ্য নাম্বার অফ কার ইউজার উইল ইনক্রিজ ড্রামাটিক্যালি। এরপর 3 নাম্বারটা আমরা দিতে পারি সরাসরি দ্য নাম্বার দিয়ে, দ্য প্রাইস অফ ফুড দিয়ে, সরাসরি আমরা সাবজেক্টটাই নিয়ে আসতে পারি। আর প্রেডিক্টেড টু ইনক্রিজ ড্রামাটিক্যালি, এটা হচ্ছে আমরা প্যাসিভে করলাম কিছুটা, এই ক্ষেত্রে আসলে প্যাসিভ করা যাবে। এরপরে কম্প্যারিজনগুলো দিয়েছি, ডিগ্রিগুলো, দ্য হাইয়েস্ট, মোস্ট, ফিউয়েস্ট, গ্রেটেস্ট, স্মলেস্ট, বিগেস্ট, লিস্ট, মোস্ট, লোয়েস্ট, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কম্প্যারিজনগুলো একটু দেখবেন। এরপরে আমরা টাইম এক্সপ্লেন করেছি, যে সালগুলো কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। এরপরে আমরা নাম্বারকে এক্সপ্লেন করেছি, অর্থাৎ টু হবে কোথায়, কোথায় ফর্ম হবে, কোথায় বাই হবে। এরপরে এই যে দেয়ার ওয়াজ এ ইনক্রিজ অফ, এটা যদি ইনক্রিজ যদি ভার্ব হয় তারপরে হয় বাই, বাট ইনক্রিজ যদি নাউন হিসেবে বসে তাহলে হয় অফ। আমাদের একটা ভিডিওই আছে, আসলে দেখে নেবেন। এরপর রাইটিং টাস্ক 1-এর কিছু এক্সাম্পল দিয়েছি। এরপরে কিছু সেন্টেন্স, 3টা সেন্টেন্স দিয়েছি, যে সেন্টেন্স দিয়ে আপনি খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস এক্সটেনশন, বেশিরভাগ আমি এটাই ইউজ করি। দ্য ফিগার ইনক্রিজ র্যাপিডলি টু $1 মিলিয়ন ইন 2040। আবার আমরা এটাকে সাবজেক্ট প্লাস এক্সপিরিয়েন্স অবলিক উইটনেস বা আন্ডারওয়েন্ট দিয়েও করতে পারি। যেমন দ্য ফিগার এক্সপেরিয়েন্স আ রিমার্কেবল ডিক্রিজ টু $3 মিলিয়ন ইন 2015। তবে এই ক্ষেত্রে আমার আগে অ্যাডজেক্টিভ হবে এবং পরে নাউন হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এক্সপোনেনশিয়াল, তারপর নাউন ইনক্রিজ, এই ফ্যাক্টটা। সো বুঝতেই পারছেন। এরপরে আমরা দেখিয়েছিলাম সিতে দেয়ার ওয়াজ দিয়ে, অর্থাৎ এটা ছিল, বি ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস এক্সপিরিয়েন্স উইটনেস দিয়ে, আর এটা দেয়ার ওয়াজ দিয়ে। এটার পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দেয়ার ওয়াজ অ্যান এক্সপোনেনশিয়াল ইনক্রিজ বা ডিক্রিজ বা রিমার্কেবল ইনক্রিজ ডিক্রিজ, এইভাবে। সো মোটামুটি এই ছিল। তো এটি একবার এক্সপ্লেন করলাম, কারণ আমাদের লিখতে গেলে এই বিষয়গুলো আসলে সামনে চলে আসবে। সো আপনার যদি একটু জানা থাকে, আপনার জন্য বুঝতে বেশ সহজ হবে, কারণ আলটিমেটলি আমার ভিডিওটি আসলে তাদের জন্যই যারা আসলে শুরু থেকে শুরু করতে চাচ্ছে। সো আমরা চলে যাব আমাদের মূল রাইটিংয়ে। তো দেখেন, আমরা যেটি বেছে নিয়েছি সেটি হচ্ছে যে লাইন গ্রাফ, যেটি আমি ডিটেলস বলেছি, যে এটা হচ্ছে দ্য গ্রাফ বিলো শোজ, the graph below give information from
আর 2008 রিপোর্ট অর্থাৎ 2008 সালের রিপোর্ট থেকে এই ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে, যেখানে বলেছে যে হচ্ছে দ্য কনজাম্পশন বা অ্যাবাউট কনজাম্পশন অফ এনার্জি ইন দ্য ইউএসএ সিন্স 1980 উইথ প্রেডিকশন আনটিল 2030, অর্থাৎ 1980 থেকে প্রেডিকশন করেছে 2030 পর্যন্ত কি হবে। আর এই রিপোর্টটা যেহেতু 2008 সালের, সো আমরা বুঝতেই পারছি যে কারেন্ট ইয়ার হচ্ছে 2008 সাল, কারণ আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনগুলোতে দেখি যে প্রত্যেক বছরের শেষে রিপোর্ট তৈরি করে। অর্থাৎ যেমন বাংলাদেশের মনে করেন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আর্থিক প্রতিষ্ঠান, তারা কিন্তু প্রত্যেক বছর শেষে তাদের এই আর্থিক লেনদেনের একটা রিপোর্ট করে। সো এটা যেহেতু 2008 সালের রিপোর্ট, সো বুঝতে পারছি যে 1980 থেকে 2008 সাল এটা হচ্ছে প্রেজেন্ট বা এটা পাস্টের ঘটনা। 1980 থেকে 2008 এটা হচ্ছে পাস্ট, আর 2008 থেকে 2030 এটা হচ্ছে প্রেডিক্টেড ইয়ার, অর্থাৎ ফিউচারের ঘটনা। সো বুঝতেই পারছেন, এখন আমরা বলেছি যে সবচেয়ে হায়েস্ট পজিশনে ছিল পেট্রোল, আর সেকেন্ড পজিশনে ন্যাচারাল গ্যাস ছিল, কিন্তু ফাইনালি এটি থার্ড পজিশনে যাবে বলে প্রেডিক্ট করা হচ্ছে। অপরদিকে কয়েল, এটি হচ্ছে আপনার থার্ড পজিশন থেকে সেকেন্ড পজিশনে চলে এসেছে। এরপরে একই পয়েন্ট থেকে স্টার্টিং হওয়ার পরেও নিউক্লিয়ার, সোলার এবং হাইড্রো পাওয়ার যথাক্রমে ফোর্থ, ফিফথ এবং সিক্সথ পজিশন অকুপাই করেছে। সো আমরা যদি শুরু করি, আমরা কিভাবে শুরু করি, একটা খুব ভালো একটা আমরা চেষ্টা করি যে প্যারাফ্রেজ করে একটা ইন্ট্রোডাকশন দিতে। তো এই রাইটিং টাস্ক 1-এ আপনার ইন্ট্রোডাকশনের বলেন, আর যে ওভারঅল আপনার 15 মিনিট সময় পাবেন, আর 5 মিনিট আপনার প্রশ্ন বুঝতেই চলে যাবে। সো আমরা খুব বেশি আসলে চেঞ্জ আনবো না, যতটুকুই না আনলে নয়। আচ্ছা, এটা আমি একটু বড় করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। The line graph shows energy consumption by fuel in the USA from কত থেকে কত, 1980 to 2008, একটা শূন্য বেশি হয়ে গেছে, 8, উইথ প্রজেকশন আছে, তাই না? প্রজেকশনের পরিবর্তে আমি দিতে পারি ফরকাস্ট বা প্রেডিকশন বা assumptions until 2030. সো আমি যখন এটা দিচ্ছি, দেখেন দ্য লাইন গ্রাফ শোজ বা ইলাস্ট্রেট দিতে পারি, বা এক্সপ্লেইন দিতে পারি, বা প্রেজেন্ট দিতে পারি। কি প্রেজেন্ট করছে? এনার্জি কনজাম্পশন। এই যে দেখেন এখানে এনার্জি কনজাম্পশন বাই ফুয়েল। এখানে আছে আরেকটু জটিল, জড়ায় পেঁচায় বলেছে ইনফরমেশন ফ্রম এত রিপোর্ট অ্যাবাউট কনজাম্পশন অফ এনার্জি। ওই একই কথা, এনার্জি কনজাম্পশন কিসের মাধ্যমে? ফুয়েলের মাধ্যমে, বাই ফুয়েল ইন দ্য ইউএসএ। এর পরেরটুকু ঠিক রেখেছি, ইন দ্য ইউএসএ সিন্সের জায়গায় আমরা দিয়েছি ফ্রম 1980 থেকে 1980 উইথ প্রজেকশনটা আমরা দিয়েছি অ্যাজাম্পশন আনটিল 2030। সো আমরা যখন এই ইন্ট্রোডাকশনটা করব, তখন আমরা শুধু এটার দিকেই তাকাবো না, বরং আমরা চেষ্টা করব সবসময় এই গ্রাফের একটু আশেপাশেও তাকাতে, তাহলে আমাদের জন্য ইজি হয়। যেমন এইখানে কনজাম্পশন বাই ফুয়েল, আমরা এটা যোগ করে দিয়েই কিন্তু খুব সুন্দর করে ফেলতে পেরেছি। সো দেখেন আমাদের কিন্তু ইন্ট্রোডাকশনটা কমপ্লিট। তো ইন্ট্রোডাকশন যেহেতু হয়ে গেল, এখন আমরা চলে আসবো আমাদের সামারিতে। তো সামারি আমরা শুরু করি ওভারঅল দিয়ে। ওভারঅল পেট্রোল অ্যান্ড অয়েল
টপ পজিশনে যেহেতু আছে, ওয়ার দ্য মোস্ট কনজিউম energy sources. While hydropower had the lowest amount ওকে, তার মানে আমরা এখানে বলছি পেট্রোল এবং অয়েল ছিল হচ্ছে দ্য মোস্ট কনজিউম এনার্জি সোর্সেস, যেখানে হাইড্রো পাওয়ার হ্যাড দ্য লোয়েস্ট কনজাম্পশন অ্যামাউন্ট, তাই না? কনজাম্পশন অ্যামাউন্ট অথবা লোয়েস্ট অ্যামাউন্ট অফ কনজাম্পশন দিতে পারি, এটা আরো বেশি ভালো শোনায়, অফ কনজাম্পশন। ওকে, এরপরে আমরা দিতে পারি অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড to maintain both of them will maintain the same position. এটাও দিতে পারি it is expected that both of them will maintain the same position, অথবা it is expected the same position, it is expected that the same position will maintain কত পর্যন্ত? until 2030 পর্যন্ত এই সেম পজিশন মেইনটেইন করবে। অথবা আমরা এটাও দিতে পারতাম যে the same position will maintain, it is expected to maintain the same position by both of them. সো আমরা যেভাবে খুশি এটা আসলে দিতে পারতাম। সো আমাদের সামারিটা হলো, সামারিতে আমরা প্রথমে যেটি বললাম পেট্রোল অ্যান্ড অয়েলের ফ্যাক্টটা, যে এটা আসলে লিডিং পজিশনে ছিল, আর যেখানে হাইড্রো পাওয়ারটা ছিল সবচেয়ে লোয়েস্ট অ্যামাউন্ট, এবং এটা এক্সপেক্ট করা হচ্ছিল যে দ্য সেম পজিশন, এই অর্থাৎ লোয়েস্ট এবং হাইয়েস্ট অ্যামাউন্ট, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য সেম পজিশন উইল মেইনটেইন আনটিল 2030 বাই বোথ অফ দেম। এটাও দিতে পারি, বা বোথ অফ দেম না দিলেও হবে। তো এটা আমাদের চলে গেল সামারি। এরপরে আমরা চলে আসব প্যাসেজের ফার্স্ট প্যারায়। পেট্রোল and oil increased moderately ইনক্রিজ করেছে, আসলে এক্সপোনেনশিয়ালি বা স্লোলিও না। increased moderately কত থেকে কত? from
35 কোয়াড্রিলিয়ন, এটাকে সংক্ষেপে আমরা 35 কিউ দিয়ে রাখি, পরবর্তীতে আমরা 35 কিউ দিয়েই আসলে এক্সপ্লেইন করব। কিউ ডবল এল কোয়াড্রিলিয়ন, ওকে 35 কোয়াড্রিলিয়ন। এরপরে কত হলো 2 অ্যারাউন্ড 40 কোয়াড্রিলিয়ন, বিটুইন কত থেকে কত 1980 থেকে 2008। এরপরে কি হলো দেন is predicted to rise by around 8Q in 2030। আচ্ছা, অনেক বড় একটা লাইন লিখে ফেলেছি, এটা দেখি। পেট্রোল অ্যান্ড অয়েল প্রথমেই ইনক্রিজ মডারেটলি ফ্রম 35, দেখেন পেট্রোল অ্যান্ড অয়েল 35 ছিল শুরুতে 1980-তে, 35 কিউ থেকে 40 কিউ পর্যন্ত চলে গিয়েছে। 40 কিউ এটা আমরা ধরেছি 1980 থেকে 2008 পর্যন্ত। সো আমরা ধরলাম এই যে এই 2008 সালের এই পজিশনে 40 কিউ ছিল, এই জন্য আমরা এক্স্যাক্ট যেহেতু জানি না, আমরা অ্যারাউন্ড দিয়েছি 40 কিউর আশেপাশেই, বিটুইন 1980 অ্যান্ড 2008। এরপরে আমরা দেন দিয়ে নতুন একটা সেন্টেন্স বা দেন দিয়ে নতুন একটা এক্সটেনশনে গিয়েছি, যেটা হচ্ছে দেন ইজ প্রেডিক্টেড টু রাইজ বাই অ্যারাউন্ড 8Q ইন 2030। এই 40 ছিল হচ্ছে 2008-এ, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রায় 48-এর মতো আর কি আশেপাশেই, তার মানে বৃদ্ধি হয়েছে 8, যেটাকে আমরা এই পার্থক্য বোঝালে আমরা বিটুইন দেই, অর্থাৎ 40 থেকে যে 48 হয়েছে এই পার্থক্যটাকে আমরা 8 দিয়েছি, এবং এর আগে আমরা এই জন্য বাই বসিয়েছি। আর এক্স্যাক্ট ফিগারটা যেহেতু জানি না, আমরা অ্যারাউন্ড দিয়েছি, অ্যারাউন্ড 8Q ইন 2030। তো এখানেই দেনের স্ট্রাকচার নিয়ে আপনাদের প্রবলেম হতে পারে। তো আপনাদের এই প্রবলেম সলভ করার জন্য আমি স্ট্রাকচারে চলে যাচ্ছি। শুরুতেই আমি আসলে যখন আলাদা একটা ভিডিওই আছে আমার এটা নিয়ে, এই স্ট্রাকচারটা দেখেন, সিটি সেলস ইনক্রিজ স্টিডিলি ফ্রম এত থেকে এত, দেন ফেল স্লাইটলি ইন দ্য ফলোয়িং ইয়ার্স, অর্থাৎ দেনের পরে ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, দেন এক্সটেনশন। প্রথমে আমি একটা সেন্টেন্স এক্সপ্লেন করলাম যে এটা ইনক্রিজ করেছে বা ডিক্রিজ করেছে, দেন এর বিপরীত ট্রেন্ডটা দেন ফেল বা ওয়েন্ট আপ, যেটাই দিই না কেন সেটা আমরা দিতে পারবো। এটা হচ্ছে দেনের ইউজ। সেম বিফোরের ক্ষেত্রে বা আফটারের ক্ষেত্রেও আমরা পারবো। সো দেন ইজ প্রেডিক্টেড টু রাইজ বাই অ্যারাউন্ড 8Q ইন 2030। এখানে ইজ প্রেডিক্টেড বলা হয়েছে কারণ ফিউচারের কথা বলতে হলে আমরা আসলে ইজ প্রেডিক্টেড দিতে পারি, যেটা এটাও আমি আসলে আপনাদেরকে চার্টে এই পৃথক একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে 3টে এস্টিমেশনের। এই যে দেখেন, দ্য প্রেডিকশন শোজ দ্যাট, এই একভাবে ইট ইজ প্রেডিক্টেড, তারপরে আমরা এক্সপ্লেন করতে পারি বা সরাসরি এক্সপেক্টেড, এইভাবে। সো আমরা ইট ইজ প্রেডিক্টেড এইটা দিয়েছি, সরাসরি ভার্ব প্লাস প্রেডিক্টেড, ইজ প্রেডিক্টেড প্রেজেন্টে দিয়েছি। দ্যাটস ওয়াই এটা ইজ প্রেডিক্টেড টু রাইজ বাই অ্যারাউন্ড 8Q ইন 2030। সো আশা করি এই সেন্টেন্সটাতে বুঝতে সমস্যা নাই। তো এখানে পেট্রোল অ্যান্ড অয়েল ইনক্রিজ মডারেটলি, এখানে পেট্রোল অ্যান্ড অয়েল সম্পর্কে আরেকটু আমরা এক্সপ্লেন করতে পারি। ফ্লাকচুয়েটেড, যেটা ফ্লাকচুয়েটেড স্লাইটলি, অর্থাৎ পেট্রোল অ্যান্ড অয়েল যেটা
fluctuated slightly with কি দেওয়া যায়, ফ্লাকচুয়েটেড স্লাইটলি উইথ বিগেস্ট শেয়ার দিতে পারি, বা আমরা ফ্লাকচুয়েটেড স্লাইটলি দিতে পারি, যেহেতু আমরা ফার্স্টেই এক্সপ্লেন করেছি যে এটা টপ পজিশনে। ফার্স্ট পজিশন এইভাবে আমরা দিতে পারি। পেট্রোল অ্যান্ড অয়েল ফার্স্ট পজিশন, ফ্লাকচুয়েটেড স্লাইটলি, এটা পেট্রোল অ্যান্ড অয়েল সম্পর্কে আমরা এক্সপ্লেন করলাম। ইনক্রিজড মডারেটলি ফ্রম 35Q টু অ্যারাউন্ড 40Q, কোন সময়ে, বিটুইন এত অ্যান্ড এত। সো আমাদের একটা সেন্টেন্স হলো এটা ফ্রম এত কিউ টু এত কিউ। ওকে, সো ফ্রম ডট ডট টু হলো, বিটুইন ডট ডট অ্যান্ড হলো, এরপরে দেন দিয়ে আমরা ইজ প্রেডিক্টেড টু রাইজ বাই অ্যারাউন্ড এত কিউ, এটাও ঠিক হলো, বাই ইউজ করলাম পার্থক্য বোঝাতে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে আমরা যদি যাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এরপরে আছে হচ্ছে ন্যাচারাল গ্যাস অ্যান্ড কয়েল, তাহলে আমরা দিতে পারি ন্যাচারাল গ্যাস অ্যান্ড কয়েল কি হলো, স্টার্টেড না দিয়ে আমরা দিলাম দেই ওয়েন্ট আপ মডারেটলি, তাই না, কেমনভাবে বাড়ছিল, মডারেটলি বাড়ছিল দেখেন, অথবা স্লোলিও দিতে পারি, স্লোলি বাড়ছিল, মডারেটলি বেশি ভালো হয়, স্লোলি আরও স্লো হতে পারে, মডারেটলি দিতে পারি, ওয়েন্ট আপ মডারেটলি ফ্রম কত থেকে কত, 20Q, ফ্রম 20Q অ্যান্ড পরেরটা দেখছি 16Q এর মতো, এক্স্যাক্ট যেহেতু জানি না, ফ্রম অ্যাপ্রক্সিমেটলি approximately 20Q and 16Q, তারপরে 2 অ্যারাউন্ড কত কত, 21 এবং 22 মনে হচ্ছে, দেখেন একটু বাড়ছে, 21 এবং 22 এরকমই লাগছে। তো আমরা 21-22 মনে হচ্ছে সবচেয়ে পারফেক্ট, তাও এটা এক্স্যাক্ট বলা যায় না, তাহলে দিয়ে দিই 21Q অ্যান্ড 22Q, অর্থাৎ প্রথম যেটি সেটি শুরু হয়েছিল 20 থেকে বাড়লো মাত্র 21, যেটা ন্যাচারাল গ্যাস, আর পরের যে কয়েল এটা 16 থেকে বাড়লো 22, অর্থাৎ কয়েল 2008-এ উপরে চলে গেছে, দেখেন নিচ থেকেই যে উপরে চলে গেছে, 22 বা 21-এ গেছে, আর এটা হচ্ছে নিচে চলে আসছে। সো এতটুকু পর্যন্ত ঠিক আছে। বিটুইন কত কত, 1980 অ্যান্ড 2008, তাই তো? ওকে, এই পর্যন্ত মোটামুটি আমরা বুঝতে পারলাম। তো এখন আরেকবার যদি আমরা দেখি, ন্যাচারাল গ্যাস অ্যান্ড কয়েল ওয়েন্ট আপ মডারেটলি ফ্রম অ্যাপ্রক্সিমেটলি 20Q অ্যান্ড 16Q থেকে 21 অ্যান্ড 22Q বিটুইন 1980 থেকে 2008। এরপরে দেখেন এই পজিশনের পরে কিন্তু হাউএভার সুপারসিড করে গেল, এইটা আমাদের অবশ্যই লিখতে হবে। তাহলে এরপরে আমরা এইভাবে দিতে পারি, কিন্তু হাউএভার কিন্তু ফাইনালি
finally coil supersedes natural gas natural gas কিভাবে by reaching at কত কত এটা এক্সাক্ট ফিগার যেহেতু আমি বের করতে পারবো না অ্যারাউন্ড দিয়ে দেই অ্যারাউন্ড 30 কিউ and 25 কিউ রেসপেক্টিভলি অর্থাৎ এই লাইনটা দেখেন এই 2008-এ আমরা ধরে নিচ্ছি এই পজিশনে ক্রস কিন্তু একবার করেছিল একাধিকবার করেছে এর মধ্যে কিন্তু ফাইনালি কয়েল ক্রস করে ন্যাচারাল গ্যাসকে ক্রস করে হচ্ছে এই 2030-এ গিয়ে সেকেন্ড পজিশনে চলে আসে তাই তো হাউএভার ফাইনালি কয়েল সুপারসিড ন্যাচারাল গ্যাস বাই রিচিং অ্যাট অ্যারাউন্ড 30 কিউ and 25 কিউ রেসপেক্টিভলি ওকে তো এখানে এই ন্যাচারাল গ্যাস অ্যান্ড কয়েল সম্পর্কে আমরা একটু ডেটা দিতে পারি কি ধরনের ডেটা হতে পারে এটা হতে পারে started at second and third position started at second and third position অর্থাৎ ন্যাচারাল গ্যাস অ্যান্ড কয়েল সম্পর্কে আমরা বর্ণনা করলাম বা এক্সপ্লেন করলাম এটা স্টার্টেড শুরু হয়েছিল অ্যাট সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশন থেকে ন্যাচারাল গ্যাস সেকেন্ড আর কয়েল থার্ড পজিশন ওয়েন্ট আপ মডারেটলি ফ্রম অ্যাপ্রক্সিমেটলি এত থেকে এই ফ্রম ডট ডট টু ফ্রম এত অ্যান্ড এত টু এত অ্যান্ড এত বিটুইন 1980 থেকে 2008-এর তথ্য এরপরে হাউএভার ফাইনালি কি হলো কয়েল সুপারসিড এটাকে আমরা ফাইনালিটা পরে দেই হাউএভার কিন্তু চূড়ান্তভাবে কয়েল ফাইনালি সুপারসিড করে ন্যাচারাল গ্যাসকে বাই রিচিং অ্যাট অ্যারাউন্ড 30 কিউ অ্যান্ড 25 কিউ রেসপেক্টিভলি দিতে পারি ওকে অথবা আমরা এই ওভারঅল এইটুকুও বাদ দিয়ে দিতে পারি বাদ দিয়ে হাউএভার কয়েল ফাইনালি সুপারসিড ন্যাচারাল গ্যাস বাই রিচিং অ্যাট সেকেন্ড পজিশন সেকেন্ড পজিশন তারপরে আমরা যে কাজটি করতে পারি কমা দিয়ে আমরা এইটুকু দিতে পারি around 35 and এত কিউ respectively at around 30 কিউ and 25 কিউ হ্যাঁ এটাও দেখেন কত সুন্দর হলো কয়েল ফাইনালি সুপারসিড ন্যাচারাল গ্যাস বাই রিচিং অ্যাট সেকেন্ড পজিশন অর্থাৎ কয়েল ফাইনালি সুপারসিড করলো ন্যাচারাল গ্যাসকে কিসের মধ্যে বাই রিচিং অ্যাট সেকেন্ড পজিশনে রিচ করে তারপরে আমরা এটা এক্সপ্লেন করে দিলাম at around 30 কিউ and 25 কিউ respectively সো আমাদের কিন্তু ফার্স্ট পার্টটা হয়ে গেল বডির আচ্ছা এখানেও হবে না তাহলে আমরা একটু ছোট করব ওকে এরপরে
এরপরে আমরা চলে যাব মিনহোয়াইল কি হলো নিউক্লিয়ার সোলার অ্যান্ড হাইড্রোপাওয়ার set up at the same point at about 4q and ওকে আমরা এইটুকু দেখি মিনওয়াইল নিউক্লিয়াস সোলার অ্যান্ড হাইড্রোপাওয়ার সেট অফ এটা পাস্ট টেন্স যাত্রা শুরু করেছিল অ্যাট দ্য সেম পয়েন্ট একই পয়েন্ট থেকে অ্যাট অ্যাবাউট 4q দেখেন অ্যাবাউট 4q থেকে যাত্রা শুরু করেছিল এটা দেখে মনে হচ্ছে অ্যান্ড ইন 2008 কি হয়েছিল অবশ্যই এক্স্যাক্ট আমার 8-এ এক্সপ্লেন না করলেও হয় এটা কারণ এখানে আসলে 8-এ রিমার্কেবল কিছু হয়নি তারপর আমরা দিয়ে দিতে পারি আমাদের যদি সময় থাকে নিউক্লিয়ার অ্যান্ড সোলার টুক at 4th and 5th position took place at 4th and 5th position এক্স্যাক্ট আমরা আসলে আর পয়েন্টটা চাইলেও যে অ্যাড দিয়ে আমরা বলতে পারি যে অ্যাড এত অ্যান এত দরকার নেই আমরা আরেকটু সংক্ষেপে করি তারপরে আবার দেন আর predicted to reach around কততে রিচ করবে এটা আমরা দেখতে পাচ্ছি 7-6-এর আশেপাশেই 7-6-এর আশেপাশেই 7q and 6q respectively in কত 2030 এরপরে আমরা দিতে পারি however বা nevertheless বা nonetheless কিন্তু হাইড্রো পাওয়ার occupied the same position from 1980 to 2030 at 4q অ্যারাউন্ড দিতে পারি বা
ওকে, দেখেন এটা মোটামুটি আমি এক্সপ্লেন করব ডেফিনেটলি। কত ওয়ার্ডের হলো? এটা 178 ওয়ার্ডের হলো। ওকে, সো আমরা এরপরে যেটা বলেছি, নিউক্লিয়াস স্লোয়ার অ্যান্ড হাইড্রো পাওয়ার সেট অফ যাত্রা শুরু করেছিল অ্যাট দ্য সেম পয়েন্ট, ঠিক আছে, অ্যাট অ্যাবাউট 4 কিউএ। সো আমরা হচ্ছে অ্যাকচুয়াল ফিগারের আগে অ্যাড, মানে পয়েন্টের আগে আমরা অ্যাট ইউজ করছি। অ্যান্ড ইন 2008 নিউক্লিয়ার অ্যান্ড সোলার টুক প্লেস অ্যাট 4th and 5th পজিশন, স্থান করে নিয়েছিল 2008-এ 4th and 5th পজিশন নিউক্লিয়ার অ্যান্ড সোলার। দেন আর প্রেডিক্টেড টু রিচ অ্যারাউন্ড এত অ্যান্ড এত রেসপেক্টিভলি ইন 2030। ওকে, দেন দিয়ে করেছি, বাট এটা দেন দিয়ে না করলে হতো, এটা অ্যান্ড দিয়ে করলে হতো। অ্যান্ড এইভাবে কি লেখা যায়? অ্যান্ড দিস trends are expected দিতে পারি, বা predicted to reach around এত and এত respectively in এত। এটার আগে predicted to and this trend are predicted to be same, অর্থাৎ যে ট্রেন্ডটা এটা predicted to be same in 2030। আমরা এটা দিতে পারি and these trends are predicted to remain same অর্থাৎ ওই যে পজিশন যেটা, ওই ট্রেন্ডটা হচ্ছে রিমেইন সেম ইন 2030, রিমেইন সেম। তারপরে আমরা দিতে পারি অ্যাট অ্যারাউন্ড এত এত রেসপেক্টিভলি, এটা দিলেও আমাদের কিন্তু একই কথা। অ্যান্ড দিস ট্রেন্ড, অর্থাৎ দিস ট্রেন্ড বলতে এই 4th and 5th পজিশনের ট্রেন্ডটা আর প্রেডিক্টেড টু রিমেইন সেম, একই থাকবে, অর্থাৎ 4th and 5th পজিশনই থাকবে অ্যাট অ্যারাউন্ড 7 and 6 রেসপেক্টিভলি ইন 2030। সো আমাদের আরও ক্লিয়ার হলো। আমরা যদি এইভাবে দিই বিষয়টি আমাদের আরও ইন্টারেস্টিং হলো। এবং ফাইনালি আমরা দিলাম নেভারদিলেস বা হাউএভার হাইড্রো পাওয়ার অকুপাইড দ্য সেম পজিশন বা দ্য লাস্ট পজিশন ফ্রম এত টু এত অ্যারাউন্ড এত। আমরা এটা লাস্ট দিয়ে আরও কনক্রিট করে দেই, দ্য লোয়েস্ট দিতে পারি, অকুপাইড দ্য লোয়েস্ট পজিশন ফ্রম এত থেকে এত। সো আমাদের মোটামুটি আমরা চেষ্টা করেছি hydropower occupied the lowest position and expected to maintain it until 2030। আরো ক্লিয়ার হলো। আচ্ছা, এটা যেটা বলেছি যে হাউএভার হাইড্রো পাওয়ার অকুপাইড দ্য লোয়েস্ট পজিশন, অকুপাই করেছিল লোয়েস্ট পজিশন অ্যান্ড ইজ এক্সপেক্টেড,
এটা এক্সপেক্ট করা হচ্ছিল and it is expected to maintain the same position at 4q until 2030. সো আরেকটু সুন্দর করার চেষ্টা করলাম যে however hydropower occupied the lowest position and it is expected to maintain the same position at 4q. লোয়েস্ট পজিশনে এখানে আমরা চাইলে কমা দিয়ে 6 দিয়ে দিতে পারি। and it is expected to maintain the same position at 4q until 2030. সো মোটামুটি এই ছিল আমাদের আজকের লাইন প্যারাগ্রাফ। আশা করি লাইন গ্রাফ আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে, আপনারা এখান থেকে বেশ কিছু জিনিস শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।